আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন একজন কমেন্ট করছে আমি দোয়া করি তোর পেটের বাচ্চাটা যাতে মরে যায়। আমি লাইভ কন্টিনিউ করতেছি। দর্শক আপনারা শাড়ি দেখতে পাচ্ছেন, শাড়িটার দাম এত, স্ক্রিনশট নিয়ে অর্ডার করেন। সো হোয়াট? দর্শক, দ্য টক রুমের আজকের গেস্ট একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, ব্র্যান্ড প্রমোটার, অভিনয় শিল্পী, নৃত্যশিল্পী, মডেল আর অনেক কিছু। তিনি আবার নিজের ঢোল নিজেই পেটাতে পারেন, প্রমাণ দেখবেন? আজকে দেখিয়ে দেন নিজের ঢোল কিভাবে নিজে পেটায়। আসলে আমি মনে করি যে মার্কেটিং অনেক বড় একটা জিনিস, আর নিজের মার্কেটিং আপনি যত করতে পারবেন মার্কেটে তত আপনার ভ্যালু ক্রিয়েট হবে। বারিশা আপু, এত 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 আপনার হচ্ছে পদবি, মানে কোনটা রেখে কোনটা বলবো? আসলে আপনি কে? মানে ব্র্যান্ড প্রমোটার, অভিনয় শিল্পী, নৃত্যশিল্পী, মডেল, র্যাম্প মডেল, কি বলবো আমি, বলেন তো? আমি কিন্তু একজন বিজনেস লেডি অলসো। বিজনেস লেডি, এবং সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমি একজন মা, এবং এইটাই হচ্ছে আমার এখন সবচেয়ে বড় পরিচয়। কারণ অনেক জায়গায় আমাকে জিজ্ঞাসা করে যে এইজেলের আম্মু বা এইজেল কেমন আছে। তো এই জিনিসগুলো আমি ফিল করি যে এইটা কিন্তু আমার এখন একটা স্পেশাল পরিচয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যখন আপনি আপনার নামটা তৈরি করে ফেলবেন তখন শুধুমাত্র আপনার নামটাই জরুরি, তার আগে পরে কোনো বিশেষণ আর জরুরি না। একটা সময় পর্যন্ত আপনার বিশেষণ দিয়ে মানুষ আপনাকে চিনবে যে আচ্ছা ওই মেয়েটা নাচ করে, আচ্ছা ওই মেয়েটা গান করে। বাট যখন আপনি একটা নাম তৈরি করে ফেলবেন তখন কিন্তু আপনার নামটিই যথেষ্ট, তার আগে পরে কোনো কিছু আর যথেষ্ট নয়। তার মানে বারিশা হক একজন ব্র্যান্ড প্রমোটার ছাড়াও বারিশা হক নিজেই একজন ব্র্যান্ড। ডেফিনেটলি এখন আমি মনে করি সেই কাজের যোগ্যতা আমার রয়েছে বা সেই জায়গাটা আমি অর্জন করেছি, তাই তো আপনারা আমাকে ডেকেছেন। আপনার সবসময় শোনা যায় যে লাইভে এসে বলেন শিডিউল জটিলতা, অনেক শিডিউলের প্যাচগোছ আছে। এখন কি অবস্থা? এখনো কি শিডিউল জটিলতা আছে? এখন আমাদের জটিলতা যাচ্ছে রোজার বুকিং। আগামী বছরের যেই দুইটা ঈদ আসবে, রোজার ঈদ এবং কুরবানি ঈদ, সেই ঈদের শিডিউল, হ্যাঁ এখনও অনেক সময় বাকি, কিন্তু এখনই অ্যাডভান্স স্কেজুয়াল নিয়ে নিচ্ছেন ব্র্যান্ডরা। কারণ ওই সময় দেখা যায় যে আমাদের রেমুনারেশন কিছুটা ঊর্ধ্বগতিতে থাকে, কারণ যেহেতু শিডিউল জটিলতা থাকে। পাশাপাশি এখনই সবাই চুক্তিতে চলে যেতে চায়, কারণ ওই সময় সবার একটা বিজনেস টার্গেট থাকে যে ঈদকে কেন্দ্র করে তারা কালেকশনস নামাবে। সো এটাকেও আমি অ্যাপ্রিসিয়েট করি। 2024 সালে নভেম্বর চলে, ঠিক কতদিন পর্যন্ত আপনার শিডিউলটা এখন বুকিং আছে? আলহামদুলিল্লাহ আগামী বছর পর্যন্ত, এই যে ঈদ পর্যন্ত আমাদের নেওয়া আছে স্কেজুয়াল এখন। তো এটা একদম রিজিকের উপর আসলে নির্ভর করে, এবং আমি মনে করি যে যারা বিজনেস মাইন্ডের তারা আসলে আরও চিন্তা করে যে সামনের বছরে কি কি প্ল্যানিং আছে। যেমন আমি যে একজন বিজনেস লেডি, সো আমি ডেফিনেটলি চিন্তা করব, যেমন উইন্টার আসতেছে, যেহেতু আমার রেস্টুরেন্টটা রুফটপ, সো রুফটপে আমি কিছু ইন্টেরিয়রের কাজ করব। আমি একটা কাওয়ালি নাইট করব, যেখানে খাবারের পাশাপাশি মানুষ কাওয়ালি গান শুনতে পারবে, লাইভ মিউজিক। তো এগুলো প্ল্যানিংটা আগে থেকেই করতে হবে। এই যে শিডিউল জটিলতার সময় মাঝে মাঝে আপনাকে দেখা যায় খুব স্ট্রেস থাকেন বা ফ্যামিলিকে সময় দিতে পারছেন, আপনি নিজেই বলেন এগুলো, তাই না? তো এই যে শিডিউল জটিলতাগুলো কি একটু কমিয়ে একটু ফ্যামিলিকে সময় দেওয়া যায় না? নাহলে এই যে এত বিরক্তি, আপনার এত লাইভে এসে এত কিছু বলেন, মানে যারা ব্র্যান্ড ওনার তারা কি আসলে কান্নাকাটি করে যে না বারিশা হককেই আমাদের ব্র্যান্ডটা প্রমোশন করতে হবে, না হলে আমরা মানবো না, মানি না, এরকম কোনো রব তোলে নাকি, আন্দোলন করে? দেখুন আসলে অনেকেই মনে করে কি যে আমরা টাকার জন্য কাজ করি, কিন্তু সত্যিকার অর্থে কি যে টাকার পরেও একটা দায়িত্ববোধের জায়গা আছে। যেমন আমরা যখন কোনো কোম্পানির সাথে চুক্তিতে যাই, আমাদের কিন্তু পারিশ্রমিকটা বা একটা বিগ অ্যামাউন্ট আমাদেরকে অ্যাডভান্স করে তারপরেই হচ্ছে সাইনিং করানো হয় ব্র্যান্ড অ্যাম্বাসেডারের ক্ষেত্রে। তো পরবর্তীতে যদি আমরা শিডিউলটা বারবার ঘোরাতে থাকি, হ্যাঁ, তাহলে অবশ্যই কোম্পানি আমাকে সেকেন্ড টাইম নিবে না। আবার এক কোম্পানির সাথে কিন্তু অন্য কোম্পানির ওনারদের ভালো পরিচয় থাকে। তখন আমি যদি কোনো একটা শিডিউল জটিলতা দেখাই বা আমি যদি প্রফেশনালিজম থেকে একটু দূরে সরে কাজ করি, তখন কিন্তু তারাই আবার তাদেরকে গিয়ে ব্যাড রিভিউ দেয়, আবার গুড রিভিউ দেয়। যেমন গতদিন আমি দুটো কোম্পানির সাথে সাইনিং করেছি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। সেই কোম্পানিটার সাথে কিন্তু আমি রানিং একটা কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডরশিপে আছি, ওনারা আমাকে পরিচয় করিয়ে দিয়েছেন। মানে ওনারা কাজ করে এত বেশি স্যাটিসফাইড হয়েছেন, ওনাদের কোম্পানির ভালো প্রমোশন হয়েছে, ভালো সেল হয়েছে, দ্যাটস ওয়াই ওনারা আবার রেফার করেছে, এবং ওনাদের মুখের কথাই কিন্তু ওনারা একদিনের মাথায় আমাকে চুক্তি করেছেন। তো হয় কি, ভালো কাজ করলে প্রফেশনালিজম এবং কাজের কোয়ালিটি দেখে বাকিরাও কাজে নিতে চায়। তো আমরা পারি না আসলে যে আচ্ছা সরে আসতে। মানে বারিশা হক যদি 2 দিনের জন্য ব্র্যান্ড প্রমোশন না করে, ধরেন 1 সপ্তাহের জন্য যদি ব্র্যান্ড প্রমোশন না করে, তাহলে কি ব্র্যান্ড ওনারদের মধ্যে যুদ্ধ লেগে যেতে পারে?
আমি গতকালকে আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আগামী বছর রোজার শিডিউল পর্যন্ত আমি প্রায় 20 থেকে 25টা কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডার, তো ওদের যত টাকা আমার ঘরে আছে এখন সেটাতে প্রায় 2000-এর লাইভ আমার মাথার কাঁধে, মানে 2000-এরও অধিক লাইভ আমার করতে হবে, কারণ এক একটা কোম্পানির 40টা 50টা 60টা করে লাইভের চুক্তি থাকে। তো পরবর্তীতে আমি বলছিলাম যে আল্লাহ না করুক আমার যদি কিছু হয়ে যায়, আমার লাইফগুলো তুমি আর এজেল মিলে শেষ করে দিও, বুঝছো, না হলে কিন্তু এতগুলো টাকা রিটার্ন করতে হবে, পরে কিন্তু ব্যাংক খালি হয়ে যাবে। স্ট্রেস লাগে না আপনার? মানে এত প্রেশার নেন কেন? মানে না নিলে কি হবে বলেন তো? না নিলে না, দেখেন যখন কোনো একজন সুপারস্টার এবং বড় পর্দায় যখন কেউ স্টারডমে থাকে, তারাও কিন্তু এরকম 4-5টা শিডিউলে কাজ করে, তারা কিন্তু ডিফারেন্ট রোল প্লে করছে, এই সেট থেকে গিয়ে আরেক সেটে গিয়ে না ঘুমিয়ে না খেয়ে কাজ করছে। তো যে যখন যে সেক্টরে ভালো কাজ করে তার কাজের প্রেশার থাকবে, এবং কাজ তো সবাই করতে চায়। তো আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাকে এত ভালো একটা অবস্থানে রেখেছে যে আমি কাজ করতে পারছি, এবং এই কাজ থেকে আমার যে আর্নটা হচ্ছে সেই আর্নিংটা দিয়ে আরও 10 জনের ফ্যামিলি চলছে, এবং আমি অনেক চ্যারিটি কাজ করি, সেখান থেকে আরও মানুষের উপকার হচ্ছে। তো বলে না যে আল্লাহ রিজিক একজনকে দেয়, সেই রিজিকটা আসলে বিভক্ত করে দিতে হয়। বুঝতে পেরেছি। আপনি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, আপনার জীবন থেকে একজন নারী কি ধরনের বিষয় ইন্সপায়ার্ড হবে, বা আপনার জীবন থেকে শিক্ষা গ্রহণ করাটা কি নারীদের স্বপ্ন কিনা? আমি মনে করি যে এখান থেকে মেয়েরা এটাই শিখতে পারবে যে যে কোনো বয়স থেকে আপনি স্টার্ট করতে পারবেন। যেমন আমার প্রফেশন বা আমার ক্যারিয়ারটা কিন্তু একটা সময় মনে হয়েছে যে আমার শেষ, আমি আর হয়তো কিছু করতে পারবো না, এমনকি আমি দেশ ছেড়ে বিদেশেও চলে গেছিলাম, একদম মানে পালিয়ে গেছিলাম যে আমি হয়তো আর কিছু করতে পারবো না। তো পরবর্তীতে 28, 29, 30 এই এজে আসার পর কিন্তু আমি আমার ক্যারিয়ারটা এস্টাবলিশ করতে পেরেছি, এবং এখন আমি বিজনেস সেট আপ করছি। স্পেশালি আমার বেবি হওয়ার পর আমি আরও বেশি কাজ করছি। তো অনেক মেয়েরাই মনে করে যে বিয়ের পর বা বেবি হওয়ার পর বা একটা এইজে যাওয়ার পর হয়তো তাদের জীবন থেমে যাবে, বা তারা হয়তো আর কাজ করতে পারবে না, নতুন করে শুরু করতে পারবে না। যেমন আমি আফটার 30 হচ্ছে বডি ফিটনেসের বিষয়ে একটু মনোযোগী হলাম। এখন আপনার এজ কত? এখন 30+। আচ্ছা, তো মানে 30+ কত সেটা সামনে আমার জন্মদিন, ওটা বলে দিব আমরা। তো পরবর্তীতে আমার জিমে আমার আদার্স যারা জিমমেট আছে ওরা আমাকে দেখে অনেক ইন্সপায়ার্ড হয় যে আপনি 30+-এর পরও চিন্তা করছেন যে না আপনি আবার ফিট হবেন, আপনি আবার ফিটনেস ধরে রাখবেন। সো এটা কিন্তু অনেক মেয়েরা মনে করে আচ্ছা আমার তো বাচ্চা হয়ে গেছে, আমার তো বয়স হয়ে গেছে, আচ্ছা আমি ছেড়ে দিলাম আমাকে। এরকম আসলে না, নিজেকে বাঁচতে হবে, নিজেকে ভালোবাসতে হবে। আমি একটা টাইমে অন্যদেরকে ভালোবাসতাম, অন্যদের জন্য অনেক কিছু করেছি, ইন রিটার্ন আমি কিছুই পাইনি। বাট যেদিন থেকে আমি নিজেকে ভালোবাসা স্টার্ট করেছি সেদিন থেকে আমি দেখলাম যে পুরো পৃথিবী আমার দিকে তাকিয়ে আছে। এখন কি আর কাউকে ভালোবাসেন না? ভালোবাসতে ভয় পান? না, বিষয়টা সেরকম না। বিষয়টা হচ্ছে যে আরেকজনকে ভালোবাসার আগে সবচেয়ে বেশি নিজেকে ভালোবাসতে হবে। যেমন আমি এখন আমার কাজের ব্যাপারে আরও ফোকাস হয়েছে আগের চেয়ে, আমার ক্যারিয়ারের ব্যাপারে আরও সচেতন হয়েছে। যেমন আগে যখন আমি টেলিভিশন ইন্ডাস্ট্রিতে কাজ করতাম আমি একাধারে অনেক মাল্টিপল কাজ করেছি, কখনো নাচ, কখনো গান, কখনো র্যাম, কখনো হোস্টিং। মানে কোনো প্রোগ্রামে গেলে বলতো যে আচ্ছা বারিশকে দিয়ে তো নাচও করানো যাবে, অ্যাক্টিংও করা যাবে, হোস্টিংও করা যাবে, কিছু একটা করাই নিব। বাট দ্যাট টাইম আমার মনে হয়েছে যে আসলে আমার গোলটা কি, আমি কি হতে চাই, বা আমার পরিচয়টা কি হবে। আমি এত কাজ করছি কিন্তু আমার পরিচয়টা কি। তো এটাই আসলে যে কাজের ব্যাপারে আরও ফোকাস হতে হবে। যেমন আমি এখন এই প্রমোশনাল সেক্টরে এসেছি, আমি কিন্তু আদার্স কাজগুলো কমিয়ে দিয়েছি, কারণ আমি মনে করি একটা পরিচয়কে নিয়েই আপনার এগিয়ে যেতে হবে এবং যেখানে আপনি নাম্বার 1 থাকবেন। বাহ, চমৎকার চমৎকার। জিম নিয়ে কথা আসলো, তো জিম নিয়ে একটু কথা বলি। আপনার জিম নিয়ে অনেক ভিডিও ভাইরাল হয়েছে এবং সবসময় দেখা যায় যে আপনি খুব ফেসিয়াল এক্সপ্রেশনগুলো মনে হচ্ছে কেউ আপনাকে মারছে, এবং আপনার যিনি জিম ট্রেনার তার তো অদ্ভুত সাহসী ড্রেসেও অনেকে অনেক কথা বলছে। শুধু তাই না, জিম ট্রেনারকে দেখা যায় যে জালি ব্যাট নিয়ে দাঁড়িয়ে থাকতে। আপনাকে কি মানে ভুল টুল করলে মারে? আর আপনার ফেসিয়াল এক্সপ্রেশন দেখলেও তো মনে হচ্ছে যে কেউ আপনাকে মারছে। আসলে কি, যারা জিম করে তারা জানে যে বডি ফিটনেসটা করা বা বডি শেপ আপ করাটা আসলে কতটা কষ্টের একটা বিষয়। স্পেশালি যারা সিজারিয়ান মমরা আছে, এত ইজিলি কিন্তু বডিটাকে আবার শেপ আপ করা যায় না আফটার বেবি ডেলিভারি। আর আমার জিম ট্রেনার কিন্তু ইতালিতে ছিলেন,
উনি একজন ইন্টারন্যাশনাল ট্রেনার এবং ওনার পদ্ধতিগুলো একদমই ডিফারেন্ট আদার্স জিম থেকে বা আদার্স ট্রেনারদের থেকে একদমই ডিফারেন্ট। কারণ ওখানে উনি জুম্বা ক্লাস করান, যোগা ক্লাস করান, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করান। পরবর্তীতে আমি দেখলাম যে যারা আসলে আমাদের জিমের ভিডিওগুলোকে নিয়ে ট্রোল করেছে বা নেগেটিভ কমেন্ট করেছে, তারাই আবার আমাদের জিমে গিয়ে নক করে যে কত টাকা আপনাদের চার্জ, বা স্যারের নাম্বারটাকে একটু দেওয়া যাবে, বা বাড়ি সাপু কিভাবে এত শুকিয়ে গেল। কিভাবে জানলেন? স্যারই আমাকে দেখিয়েছে যে দেখেন এই আইডিটা থেকে আপনার পেজে কমেন্ট করেছে, আবার এই আইডিটা আমাদের এসে নক দিয়েছে জিমে, আবার উনি স্ক্রিনশট নিয়ে রাখছে আমাকে দেখানোর জন্য। মানে বিষয়টা হচ্ছে কি যে আকাশে চাঁদ উঠলে সবাই দেখবে। তো আমার এরকম এখনও আমি ফিট হতে পারিনি, আমার আরও অনেক দূরে গিয়ে যেতে হবে, মানে ফিটনেসের দিক থেকে আমি বলছি। তো আমার ট্রেনার বলেছে যে আরও 1 or 2 ইয়ার আমাকে আরও টাইম দিতে হবে। বাহ, চমৎকার। তবে আমরা এটাও শুনেছি, আপনার মুখ থেকেই শুনেছি যে ফিটনেস ধরে রাখার জন্য এবং আপনার বাতের ব্যথাও ছিল, সেটাকেও দূর করার জন্য আসলে জিমটা আপনি করছেন। আমার ডক্টর আমাকে প্রেসক্রাইব করে দিয়েছেন যে আমাকে এক্সারসাইজ করতে হবে, আমাকে মুভমেন্ট করতে হবে, কারণ আমার আর্লি এজে আর্থারাইটিসের প্রবলেম দেখা দিয়েছিল, একদম আর্লি এজে। এটা আমার হাজব্যান্ডেরও আছে এবং আমার হাজব্যান্ডও কিন্তু জিম করে, কিন্তু ও ছবি ভিডিও দেয় না আসলে। ও একদমই পছন্দ করে না ছবি ভিডিওগুলো প্রকাশ করতে। তো ওকেও ডক্টর প্রেসক্রাইব করেছে, কারণ আমাদের দুজনেরই দেখা যায় যে, আর আমার যেহেতু অনেক বেশি সময় দাঁড়িয়ে থাকতে হয়, আমার দাঁড়িয়েই কাজটা বেশি করতে হয়, দ্যাটস ওয়াই আসলে জয়েন্ট পেইন এবং কিছু হরমোনাল ইস্যুজের কারণে আমি অনেক বেশি মুটিয়ে গেছিলাম। আচ্ছা, বাহ। অনেকে সেই কমেন্টে তো অনেক কিছুই বলে, তো আমার একটু জানার আগ্রহ। অনেকে তো বলে যে আপনি যে ধরনের জিমটা করছেন সেই জিমটা অনেক সময় এক্সট্রিম লেভেলের জিম হয়ে যাচ্ছে, যেটা নারীদের শরীরের জন্য ক্ষতিকর। আপনি একজন ব্র্যান্ড প্রমোটার, ইনফ্লুয়েন্সার, আপনাকে দেখে সবাই শিখবে। তো আপনার কি মনে হয় যে এটা কি তারা সত্যি বলছে নাকি এটার কোনো যৌক্তিকতা নেই? এখন দেখেন, আমরা যখন স্কিন কেয়ারের লাইফ করি, আমার স্কিন ড্রাই, আপনার স্কিন অয়েলি, হ্যাঁ, তাহলে আমি এখন কি করতে পারি? আপনার অয়েলি স্কিনটা তো আমি নিতে পারবো না, রাইট? আমি সবগুলো স্কিন কেয়ার দেখাবো যে ড্রাই স্কিনের জন্য এটা, অয়েলি স্কিনের জন্য এটা, এটা সেন্সিটিভ স্কিনের জন্য আপনাকে পিক করতে হবে। ঠিক তেমন এক একজনের বডি ফিটনেস, বডি মেটাবলিজম এবং এক একজনের ফিটনেসের টার্গেট এক এক রকম। আমি যেমন এক্সট্রিম ফ্যাট বার্নের কোর্সগুলো করি স্যারের কাছে, কারণ আমার হচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যে আমার বডি শেপ আপ করতে হবে। পাশাপাশি আমি একজন সিজারিয়ান মম, আর আমার মেটাবলিজম যেরকম, আমার এনার্জি যেরকম, আমাদের জিমে অনেক ছেলেরাও আছে। কালকে একটা ছেলে আমাকে বলছিল যে আপনার এনার্জির সাথে আমরা পারি না, হ্যাঁ। তো যখন আমাদের জুম্বা ক্লাস হয় তখন আর কি কথা বলছিল। তো এক একজনের বডির উপর এক এক ধরনের এক্সারসাইজ, এক এক ধরনের ট্রেনিং, এটা আসলে যারা জিম করে তারা আসলে বুঝতে পারবে, যারা ঘরে বসে কমেন্ট করে তাদের জন্য না। হ্যাঁ, এটা যদি ট্রেনার মনে করে ডেফিনেটলি ফাইন, আর সেটা তো মানুষ মানে অনস্ক্রিনই দেখতে পাচ্ছে যে আমার কতটা পরিবর্তন হয়েছে। তবে একটা প্রশ্ন কিন্তু উত্তর পাইনি। শুনেছি যে আপনার জিম ট্রেনার অনেক কড়া, আপনি বাসায় যেতে চান, অনেক সময় বাসায়ও যেতে দেয় না, বলে না শেষ করে তারপর যেতে হবে। ওই যে লাঠি নিয়ে কি জানো, বেতের লাঠি নিয়ে যে দাঁড়িয়ে থাকা, আপনাকে কি মারে আসলে? দুষ্ট মানে মজা চলে জিজ্ঞেস করলাম। আমি বলি যে স্যার আপনি আমাকে মারবেন, কারণ কি একটা কথা আছে না যে যে গুরুদের বেতের বাড়ি না খেলে শিষ্যরা শিখে না, ঠিক তেমন। খেয়েছেন এখন পর্যন্ত? যেমন আমার যেই নাচের গুরু আছেন শ্রদ্ধেয় আমিরুল মুনির স্যার এবং শ্রদ্ধেয় পার্থপ্রতিম স্যার, ওনারা কিন্তু আমাকে একদম আর্লি স্টেজে অনেক বকাঝকা করেছেন এবং আমি কিন্তু বলতাম যে স্যার করবেন, আমাকে করবেন। আমি তো ঘুঙ্গুরও পড়তে পারতাম না, তো ওটা পড়তে পারতাম না কেন, ওটার জন্য আমাকে বকা দিত। তো এটা তো দরকার, মানে শিষ্যরা যদি মনে করে যে গুরুরা কখনো কিছু বলতে পারবে না, এটা কিন্তু ভুল। ডেফিনেটলি তারাই আমাদের ভুলগুলো ধরিয়ে দিবে। তার মানে আজকে বুঝতে পারলাম বারিশা হকের জিম ট্রেনার তাকে মাঝে মাঝে বেতের লাঠি দিয়ে মারেও। হ্যাঁ, কালকেও খেয়েছি। মার খেয়েছেন? ব্যথা পান না? ওভাবে দেয় না তো, আর দুষ্টমি করে দেয় না? আচ্ছা আচ্ছা, ব্র্যান্ড, আপনি কোনো কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলে অন্য ব্র্যান্ড প্রমোটাররা কাজ করবে না, এমন একটা বয়কট রব তুলেছে। সব সময় মানুষ আপনাকে নিয়ে বয়কট রব তোলে কেন? মানে আপনাকে কি অন্যরা হিংসা করে? এটা তো ওরাই বলতে পারবে, ওদেরকে। মানে আপনি কি মনে করেন, আপনার কি ধারণা? এখন দেখেন, এটা যারা আসলে বলে থাকে তাদেরই লস, আমার কিন্তু কোনো লস না, কারণ আমি এই কথা বলিও না। আমি যারা এই কথা বলে তাদেরকেই ব্র্যান্ড বাদ দিয়ে দেয়, কারণ ব্র্যান্ড আলটিমেটলি তাকে নিয়েই কাজ করবে
যে ভালো কাজ করে বা যাকে দিয়ে ব্র্যান্ডের প্রমোশন হয়, যাকে দিয়ে ব্র্যান্ডের সেল হয়। আর অনেকেই এই কথাটা অনেকের মুখ থেকেই আমি শুনেছি যে আমি নাকি সিন্ডিকেট তৈরি করে রেখেছি, যে অন্যদেরকে আমি কাজ করতে দেই না বা কোম্পানিতে ঢুকতে দেই না। মাফিয়াও বলা হয় আপনাকে? হ্যাঁ, সেটাও আমি জানি। আমি ব্র্যান্ড প্রমোশন সেক্টরে ডন হয়ে আছি, মাফিয়া হয়ে আছি। তো একটা কথা কি, এই সেক্টরটা তো মানে কোনো গুন্ডাগিরি করার সেক্টর না। দিস ইজ অল অ্যাবাউট বিজনেস অ্যান্ড মার্কেটিং। এখানে প্রতিটা মিনিটে কোটি কোটি টাকা কাউন্ট করা হয়। যারা হচ্ছে বিজনেস পার্সনরা আছেন তাদের প্রতি মিনিটে ট্রানজ্যাকশন হয় কোটি টাকা। তো তারা যখন কোনো একজন পার্সনকে তাদের বিজনেসের ফেস করবে বা প্রমোশন করাবে বা ব্র্যান্ড অ্যাম্বাসেডর করবে, এমনি এমনি করে দিবে না। আমার চেহারা দেখে কেউ কাজে নিবে না আমাকে। আচ্ছা, ঠিক আছে, আমার যোগ্যতা, আমার গুণ, আমার প্রফেশনালিজম সব কিছুর একটা কম্বিনেশন, এবং ব্র্যান্ড তাকে নিয়েই কাজ করবে যাকে নিয়ে ব্র্যান্ড কাজ করতে চায়। কিন্তু তারা কি মানে অন্য ব্র্যান্ড প্রমোটাররা তাহলে কি নিয়ে হিংসা করে বারিশা হকের? তার সৌন্দর্য, তার কথা বলার ধরন, নাকি তার প্রমোশনে সবকিছু সেল হয়ে যাচ্ছে, এরকম কিছু? মানে কি আসলে আপনার মধ্যে আছে যেটা নিয়ে হিংসা করছে? এটা আসলে আমি কখনো জানতেও চাইনি। ব্র্যান্ড ওনাররা যখন, আমার মনে হয় আমি আসলে তাদেরকে নিয়ে কখনো চিন্তাই করি না। মানে আপনার সময় নেই চিন্তা করার? না, সময় নেই না, আমার মনে হয় ওয়েস্ট অফ টাইম। কারণ হচ্ছে আমি যেটুকু সময় তাকে নিয়ে চিন্তা করব, সেটুকু সময় আমি যদি আমাকে নিয়ে চিন্তা করি, আমি নিজেকে ডেভেলপ করতে পারবো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে দিন শেষে কাজ শেষ হওয়ার পর আমার কিন্তু আমার মেয়েকেও সময় দিতে হয়। এটাও কিন্তু আমার একটি বড় কাজ। তো আমি কিন্তু কখনোই ফ্রি টাইমে থাকি না। পাশাপাশি যেমন প্রতিদিন বের হওয়ার আগে সারাদিন আমার বাসায় কি কি হবে সব কিছু ইনস্ট্রাকশন দিয়ে রাখতে হয়, এবং ফোনেও সবসময় আপডেটেড থাকতে হয় যে কাজগুলো হলো কিনা বা এই কাজগুলো করলো কিনা। তো আরেকজনকে নিয়ে যে সময়টা আমি চিন্তা করব, সেই সময়টা আমি যদি নিজেকে নিয়ে চিন্তা করি তাহলে আমি নিজেকে অনেক ডেভেলপ করতে পারবো, এটা আমি মনে করি। বাহ, চমৎকার। আমরা কথা বলছিলাম যে আপনাকে অনেকে বলে যে ব্র্যান্ড প্রমোটারদের মাফিয়া বা সিন্ডিকেট তৈরি করে রাখেন। তো আপনার নামে কিছু অভিযোগ আছে, আপনি যদি আমাকে একটু সময় দেন আমি সেগুলো আপনাকে বলবো। আমি জানি বারিশা হক কখনো কোনো কিছুই ভয় পান না, তিনি সবকিছু ক্লিয়ার করেন, সবকিছু স্পষ্ট করেন, এবং আশা করছি আজকের অনুষ্ঠানেও স্পষ্ট করবেন। আপনি আমাকে সময় দেন, আমি আপনাকে একে একে পড়ে শোনাবো। মানে শুনিয়ে কি লাভ? শুনিয়ে কোনো লাভ নেই, মানে আমরা আসলে জানতে চাই। আমিও তো আপনার একজন ফ্যান, সো ফ্যান হিসেবে, ভক্ত হিসেবে বারিশা হকের কাছ থেকে আমাদের এই বিষয়গুলো আসলে জানার খুব ইচ্ছা, খুব আগ্রহ। আপনার সম্পর্কে যে প্রথম যে অভিযোগটা আছে সেটা হচ্ছে আপনি কোনো প্রমোটার বা কোনো ইনফ্লুয়েন্সার যদি আপনাকে নিয়ে ভিডিও করে বা কোনো ওনার যদি ব্র্যান্ড ওনার যদি ভিডিও করে, তাকে আপনি হ্যারাসমেন্ট কল দেন। বিভিন্ন মানুষকে দিয়ে কল করে তাকে থ্রেট দেন এবং সেটাকে বন্ধ করার জন্য থ্রেট দেন এবং বিভিন্ন গালাগালিও করেন। ইজ ইট ট্রু অর ফলস? তাহলে কেন কোনো ভিডিও প্রকাশ হলো না? তারা শুধু এসেই বলে যে ফেক কল দিয়েছে, ফেক হ্যারাসমেন্ট করেছে। তাহলে ভিডিওটা প্রকাশ করে দেন আপনারা, প্লিজ ডু ইট। আপনারা কেন কল রেকর্ড করে রাখেন না? আমার কাছে তো আননোন নাম্বারে কোনো কল আসলেই আমি রেকর্ডে দিয়ে দিই। আপনারাও করেন, করে আপলোড দিয়ে দেন আমার ভয়েস সহ। প্লিজ ডু ইট, আরও ভাইরাল হতে পারবেন। আচ্ছা, আপনাকে নিয়ে কথা বলে তাহলে ভাইরাল হওয়া যায়? ডেফিনেটলি, এজন্যই তো কথা বলে। তাহলে কি আপনি ভাইরাল কুইন? ডেফিনেটলি আই এম। ওকে। আপনার সম্পর্কে দ্বিতীয় অভিযোগ হচ্ছে আপনি ফেক বা স্ক্যামার গ্রুপ প্রতিষ্ঠানকে প্রচার করছেন, এবং আপনি জানেন এটা নিয়ে কথা বলেছে নুসরাত ফারিয়ার বোন মারিয়াও কথা বলেছে, যদি ভুল না করে থাকি। ওনার ব্যাপারে তো কেস চলছে অলরেডি, আমরা এই ব্যাপারে জানবো। আমি একটু শেষ করছি অভিযোগগুলো। এবং আপনি নাকি তাকে বলেছেন টাকার জন্য আপনি সব কিছু করতে পারেন, এবং আপনার সম্পর্কে জুয়ার অ্যাপস প্রমোশনের একটা ব্যাপার আছে, কথা উঠে এসেছে, এবং আপনি টাকা নিয়ে একটা নারী উদ্যোক্তার প্রোডাক্ট প্রমোশন করার কথা বলেছেন, পরবর্তীতে করতে পারেননি, কিন্তু তার টাকা কেটে রেখেছেন। এটা নিয়ে আমরা আসলে অনেক কথা শুনেছি, আপনি এগুলোকে ক্লিয়ার করেছেন, কিন্তু এত এত অভিযোগের ভেড়েও যেটা হচ্ছে যে আপনি অভিযোগগুলো, মানে এই অভিযোগগুলোতে কি বলবেন আসলে? যে সালমান মুক্তাদিরও, আমাদের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরও কিন্তু এই স্ক্যামার গ্রুপটাকে নিয়ে একটা পোস্ট করেছে। যে আমাকে করতে হবে আরো। এক নাম্বার, আমি প্রত্যেকটা পয়েন্টই আপনাকে ধরে দিচ্ছি, প্রত্যেকটাই আমার অ্যানসার রেডি আছে। এক নাম্বার হচ্ছে নুসরাত ফারিয়ার বোন যে কথাটা আপনি বললেন, ওনার সাথে সেই গ্রুপের দ্বন্দ্ব রয়েছে পার্সোনাল, সেটার জন্য কিন্তু আমি দায়ী না। আপনার সাথে আরেকজনের ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে আমি আজকে আপনার শোতে আসবো না, এটা তো হবে না, রাইট?
1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে সেটা আইনিভাবে কেস চলছে, তো সেটা বিজ্ঞ আদালত বিচার করবেন, সেটা আমি বিচারক না। আমি আমার কাজ করব, আমি আমার প্রমোশনাল সেক্টরে কাজ করব। গেল সেকেন্ড যেটা আপনি বললেন যে সালমান মুক্তাদিরের যে বিষয়টা, ওটা ছিল একটা ফেক আইডি এবং ফেক প্রোফাইল, যেটা পরবর্তীতে জিডি করে বন্ধ করানো হয়েছে এবং সালমান মুক্তাদির পরবর্তীতে সেই পোস্টটা ডিলিটও করে দিয়েছে। মানে কাদের ফেক প্রোফাইল? মানে এক্স্যাক্টলি ওনাদের ফেক একটা হোয়াটসঅ্যাপ ছিল। তাহলে কি তারা স্ক্যামার গ্রুপ না? না, সেটা ফেক হোয়াটসঅ্যাপ খুলে তারা বিভিন্ন মেয়েদেরকে এ ধরনের প্রস্তাব দিচ্ছিল, পরবর্তীতে সেটা কেস করে জিডি করে ক্লোজ করানো হয়েছে এবং সেই জিডির কপিও আমাকে দেখানো হয়েছে, কারণ এটা নিয়ে আমি কথা বলেছিলাম যেটা ট্রু আর ফেক। দেন সেকেন্ড যে আপনি বললেন যে কেউ একজন লাইভে এসে বলেছে যে আমি টাকার জন্য কাজ করি, তাহলে উনি কি ফ্রিতে কাজ করেন? আপনি এখানে হোস্টিং করছেন, আপনি কি ফ্রিতে করছেন? সবাই টাকার জন্য আমরা কাজ করছি, রাইট? আর এটা উনি ওনার ভাষ্যটা বলেছেন, এটা তো আমি বলিনি কখনো লাইভে এসে যে আমি টাকার জন্য কাজ করি। আমি কাজ করি কারণ আমি কাজকে ভালোবাসি, আমি কাজকে সম্মান করি, এবং এটার বিনিময়ে এই যে সময়টা তারা নিচ্ছে এটার জন্য আমাকে ডেফিনেটলি পারিশ্রমিক দিতে হবে, কারণ এটাই আমার পেশা, এটা দিয়ে আমার সংসার চলে। অ্যান্ড থার্ড যেটা আপনি বললেন যে একজন উদ্যোক্তার টাকা কেটে রাখার যে প্রসঙ্গটা, সেটা হচ্ছে যখন কেউ প্রোডাক্ট দিতে লেট করে বা ওনাদের গাফলতি হয়, তখন আমরা যে শিডিউলটা দিয়ে থাকি সেই শিডিউলের কারণে 50% অ্যামাউন্ট ডেমারেজ রেখে বাকিটা রিটার্ন করা হয়। যেমন এরকম অনেক গ্র্যান্ড ওপেনিং বা শোজ হয়ে থাকে যেটা অন ডেটে হয় না, পরবর্তী ডেটে হয়, তখন যে অ্যাডভান্সটা আমাদেরকে করা হয়ে থাকে সেটা আমাদের ওই নির্দিষ্ট শিডিউলটা যেহেতু লক করা হয়ে থাকে, তো ওই শিডিউলে তো আমরা অন্য কোনো কাজ নিতে পারি না। সো ডেফিনেটলি আমাদের ডেমারেজ অনুযায়ী 50% অ্যামাউন্ট কেটে রাখা হবে। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল রুলস, যেটা অনেকে ফলো করে না, আমি ফলো করি, আমার সাথে কাজ করতে হলে। ইন্টারন্যাশনাল ব্র্যান্ড প্রমোশনের রুলস এটা না, ব্র্যান্ড প্রমোশনে না, যে কোনো আর্টিস্ট সেক্টরে, যে কোনো সেক্টরে যখন আপনি কাজ করবেন আপনার শিডিউল নেওয়া হয়েছে, তার মানে আপনি ওই সময়ে আর অন্য কোম্পানিকে শিডিউল দিতে পারছেন না, তার মানে ওই টাইমটা আপনার লস হচ্ছে। এবং প্রতিটা মিনিট আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ, এটা হয়তো অনেকেই জানে না, সো আজকে আমি এটা বলে দিলাম। আর এই বিষয়টা যদি একটু বলতেন যে জুয়ার অ্যাপটা প্রমোশন করার ব্যাপারে। এটা নিয়ে অলরেডি আমাদের কেস হয়েছে, আমি নিজেই ওই প্রতারণা চক্রের বিরুদ্ধে জিডি করেছি, মামলা করেছি এবং ওটা স্টপ করানো হয়েছে। এবং আমি নিজে প্রতারণার শিকার হয়েছি, কারণ তারা আমাকে এটা জানায়নি যেটা একটু ভিন্ন ধর্মী অ্যাপ ছিল। এবং শুধুমাত্র হ্যাঁ, ওটা তো অনেক পুরনো কথা, এটা নিয়ে অনেকবার কথা হয়েছে, এটা নিয়ে প্রেস কনফারেন্সও হয়েছে, ওল্ড টপিক। দীপ্ত টিভির আসলে আলাদা, হ্যাঁ, ওইজন্য আমি ক্লিয়ার করে দিলাম, ভিউয়ার্স থাকে তাদের জন্য একটু ক্লিয়ার করে দেওয়ার ব্যাপারটা। আরেকটা কথা উঠে এসেছে যে সম্প্রতি আমরা একটা ঘটনা কিন্তু দেখেছি যে বসুন্ধরার ওইদিকে একটা কাজের মেয়েকে খুব অমানবিকভাবে নির্যাতন করা হয়েছে, তার 4টা দাঁত উপড়ে ফেলা হয়েছে এবং তাকে খুব বাজেভাবে শারীরিক নির্যাতন করা হয়েছে। এবং যিনি করেছেন বা যার বিরুদ্ধে অভিযোগটা করা হয়েছে তিনি একজন আসলে যতটুকু ভুল না করে থাকলে সেলুনের কোনো মালিক না, উনি সেলুনের মালিক না, ওনার বোন হচ্ছে সেলুনের মালিক এবং এই সেলুনের আমি প্রমোশনও করেছি। এটাই তো আপনার নেক্সট কোশ্চেন হবে অবশ্যই। একদমই সেই সেলুনের প্রমোশন আপনি করেছেন এবং অনেকে আপনার ভক্তরা আপনার প্রতি অনেক আসলে দুঃখ পেয়ে অনেকে আসলে এটা বলেছে যে বাড়ি সহ কেন তারপরে কোনো সোশ্যাল অ্যাওয়ারনেসের জন্য কোনো পোস্ট করলো না, বা একজন যিনি এমন অমানবিক নির্যাতন করেছে তার সম্পর্কে অনেকে তো আবার তার কিন্তু করেনি, ওনার বোনের। এটা আপনি আবার একটু নিউজটা দেখে নেবেন, এটা ওনার বোনের, ওনার না ঘটনাটা, এবং দুজনের চেহারা আলাদা। আর আমি ওনাদের প্রমোশনটা আরও 10 মাস আগে করেছিলাম। এখন তাহলে আমার কোনো প্রোডাক্ট বা কোম্পানির ওনারের সাথে চুক্তি করার আগে তার বাসায় গিয়ে জেনে নিতে হবে সে তার কাজের মেয়েকে মারে কিনা। আচ্ছা, এটা কি সম্ভব? না, বাসার হাড়ির খবর তো আর আপনি জানবেন না, এটা তো আসলে সম্ভব না। আপনি উত্তর দিয়ে দিলেন। একদমই আমরা আসলে বিষয়গুলো ক্লিয়ার হচ্ছে। হ্যাঁ, সেটাই, মানে মানুষ যখন কথা বলে কোনো কিছু তারা ভাবনার বাইরে থেকে এসে কথা বলে, বাট আমরা ডেইলি হচ্ছে কতগুলো ব্র্যান্ড ডিল করি, আমি হচ্ছে পার ডে হয়তো 8 থেকে 9টা লাইভ করি, অর্থাৎ 8 থেকে 9টা কোম্পানির আমি কাজ করছি, আমি চুক্তিতে আছি এতগুলো কোম্পানির। কে কার ঘরে কি করছে, কার সাথে তার স্বামীর সম্পর্ক কেমন, তার সাথে তার কাজের লোকের সম্পর্ক কেমন, সরি টু সে আমি কাজের লোক উচ্চারণ করছি, আমি কখনোই তাদেরকে এই চোখে দেখি না। আমি সবসময় মনে করি তারা আমাদের ভাই বোনের মতোই, এবং তারা আমাদের এখানে যে কাজটা করতে আসছে সেটা আসলে আমারই করার কথা, যেহেতু আমি করতে পারছি না তাই তাকে আমি রেখেছি আমার হেল্পিং হ্যান্ড হিসেবে। সো তারও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এভরিডে আমার লাইফের ক্ষেত্রে। তো আপনি যেহেতু বলেন এজন্য আমি আসলে এই ওয়ার্ডটা ইউজ করলাম।
তো আমার কাছে বিষয়টা খুবই দুঃখজনক লেগেছে, কিন্তু আমি কোনো পোস্ট কেন করিনি, কারণ আমি যখন সেই কর্ণধারের সাথে কথা বললাম পার্লারের বিউটি স্যালন ওনার সম্পর্কে, উনি আমাকে আসলে অনুরোধ করেছিলেন যে এই টপিকটা নিয়ে আপু আপনি কথা বলেন না, কারণ কথা বলে অনেকে নেগেটিভলি নিবে, জিনিসটা আরও বেশি ভাইরাল হবে। আর নিউজে কিছু কিছু জায়গায় ওনাকে মেনশন করা হয়েছে, কিন্তু আসলে উনি এটার সাথে জড়িত ছিল না। মানে ওনার বোন, এটা বোন হচ্ছে এটার মালিক, তাও আবার কাজিন, ওকে, নট যে আপন বোন। কিন্তু আপনার প্রমোশনে কি ওই নারী যার উপর উনি ছিলেন না, উনি কেন থাকবেন? আচ্ছা ঠিক আছে, আমরা এই বিষয়টা বুঝে গেলাম। গেলাম। পরবর্তীতে আমাকে যখন কেউ রিকোয়েস্ট করবে, তো তার রেসপেক্টের জায়গা থেকে আমি কোনো পোস্ট করিনি, দ্যাটস ইট। আচ্ছা, আবার অভিযোগ, আজকে সবকিছু ক্লিয়ার করছি আমরা। আপনি দুইবার নাকি কেক নিয়ে একটা ব্যাপার উঠেছে, একবারই এসেছে, একটু বলি, আবারও বলছি, কোনো সমস্যা নেই। কেক নিয়ে একটা স্ক্রিনশট ভাইরাল হয়েছে যে আপনি কেক চাচ্ছেন তাদের থেকে, এবং অনেকে বলছে এটা ডিজিটাল ভিক্ষা। কথা হচ্ছে বাড়ি সহক আসলে 1 ঘন্টা বা 1 মিনিটের জন্য এত পারিশ্রমিক নেয়, কিন্তু কেন 1000 টাকা বা 2000 টাকার কেকের জন্য? উত্তর তো আপনারাই বলে দিচ্ছেন, কেকের জন্য আসলে মেসেজ করছে। এবং এমনও আছে যে আপনাকে ফ্রেম পাঠানো হয়েছিল, ভুল ফ্রেম পাঠানোর জন্য আপনি সেটাকে পেজে প্রমোশন করেননি। হ্যাঁ, ডেফিনেটলি, কারণ আমাকে আবার অন্যরাই বলে যে আপু এমন কিছু রিভিউ আপনি কেন পোস্ট করেন যখন আমরা ওটা কেনার পর আমরা প্রতারিত হব। আচ্ছা, পরবর্তীতে আমি চিন্তা করলাম যে যেহেতু ওই পেজ আমাকে পোস্ট, মানে যে পোস্টারটা তারা মেক করে দিয়েছে সেখানে আরেকটা নাম লেখা, মানে বিবাহ বার্ষিকী বা বিয়ের আরেকটা নাম লেখা, কিন্তু পরবর্তীতে তো আপনাকে আবার সঠিক প্রোডাক্টটা আমি পাঠানো শেষ করি। হয়েছে। আমি তাকে যখন নক দিলাম, যেটা ভুল হয়েছে, তখন আমার মনে হয়েছে যে এই কোম্পানিকে যদি আমি প্রমোট করি, পরবর্তীতে যদি কেউ টাকা দিয়ে এ ধরনের ভুল কোনো কিছু চলে আসে, তখন সেটা আমার উপর দায়ভার পড়বে। আর ওটা আমি পোস্টও করেছি এবং কমেন্ট বক্সে আমি লিঙ্কও দিয়ে দিয়েছি। তো আর এটা কোনো পেইড প্রমোশন ছিল না, এটা পিআর ছিল। এবং পরবর্তীতে কিছু ঘটনা ঘটার পর আমরা আসলে পিআর নেওয়া টোটালি রূপে বন্ধ করে দিয়েছি। তো 1-2 জনের জন্য আসলে অনেকেই ভুক্তভোগী হতে হয়। এবং একটা সময় আমি অনেক উদ্যোক্তাদের ফ্রি কাজ করেছি, যেমন ওই কেকের বিষয়টা আপনি বললেন। আমি কিন্তু একটা কেকের ছবি পোস্ট করার জন্য বা একটা খাবার খাওয়ার জন্য আমি পারিশ্রমিক নিয়ে থাকি, কারণ ওটা আমি রিভিউ করছি। সেটা আসলে এখন এই প্রোগ্রামে বলার কোনো বিষয় না, এটা আমাদের পেজে যখন তারা অফিসিয়ালি কাজ করতে যাবে তখন তারা জানতে পারবে যে কত রেমুনারেশনটা চার্জ করা হয়। বাট আমি যেটা বলছিলাম যে বিনা পারিশ্রমিকে আমরা যাদেরকে কাজ করে দিয়েছি, এগুলো আমরা এখন বন্ধ করে দিয়েছি, কারণ মানুষের জন্য কোনো কিছু করে কোনো লাভ নাই। আচ্ছা, আপনাকে সাবেক সরকারের আমলে ডিবি অফিসে যেতে দেখা যেত, এখনো কি ডিবি অফিসে কোনো কারণে যেতে দেখা যেত না? আমি শুধু একবারই গেছিলাম, কারণ আমাদের একটা এভিয়েশনের বিজনেস আছে, আপনারা জানেন। সো সেই এভিয়েশনের বিজনেস নিয়ে কিছু ব্যাপারে আমাদের পারমিশন দরকার ছিল, দ্যাটস ওয়াই আমরা গেছিলাম। যেই সরকারি থাকুক না কেন, যখন যার কাছে যেতে হবে আমাদের বিভিন্ন ইভেন্টের পারমিশন নেওয়ার জন্য, তখন তো আমরা সেখানে যাব। তার মানে এই না যে এই টপিকটা নিয়ে বারবার সোশ্যাল মিডিয়াতে উঠানো হবে। আমি এইসব ছবিগুলো ডিলিটও করিনি, সেই ভিডিওগুলোও ডিলিট করিনি, কারণ আমি তো কোনো দোষ করিনি, এটা তো কোনো অপরাধ না। সরকার চেঞ্জ হবে, আমরা আর্টিস্টরা আমাদের কাজ করে যাব, দ্যাটস ইট, ভেরি সিম্পল। আচ্ছা, আপনি রাস্তা দিয়ে হাঁটলে নাকি রাস্তায় জ্যাম লেগে যায়, এবং আপনি যে লিপস্টিকটা পরেন সেটাও নাকি ভাইরাল হয়ে যায়? সেটা তো আপনারা বলতে পারবেন, আমি বলতে পারবো না। এটা তো আপনিও বলেন না। আমি সেদিন রোডে দাঁড়িয়ে লাইভ করছিলাম, তো একটা গাড়ি থেমে গেছে, আমাকে দেখছিল, মানে বারিশ আপু দাঁড়িয়ে আছে, তো পরপর সব গাড়ি থেমে গেছে। মানে একটা গাড়ি থামলে তো পরপর সব গাড়ি, তো পুরো রাস্তা জ্যাম হয়ে গেছে, তো হর্ন দিচ্ছে সবাই জোরে জোরে এবং সবাই দেখছে। তো পরবর্তীতে আমি বললাম যে এখানে দাঁড়ানো যাবে না, চলো চলে যাই, কারণ এখানে দাঁড়ালে রাস্তায় জ্যাম হয়ে যাচ্ছে। আপনি কি নোয়াখালীর মেয়ে? হ্যাঁ। সুন্দরী মেয়ে ইজ ইকুয়ালস টু নাকি নোয়াখালীর মেয়ে? না, আমি এটা একদিন পোস্ট দেখলাম, তো পরবর্তীতে আমি পোস্টটা শেয়ার করেছি, আমার কাছে মজা লেগেছে, কিন্তু ওখানে কিন্তু আমি মেনশন করি নাই যে আমি নোয়াখালীর মেয়ে। আচ্ছা, মানে নোয়াখালীর মেয়ে মানেই সুন্দর হয়? না, এটা আমি একটা পোস্ট দেখলাম, তো আমার কাছে ভালো লেগেছে, দ্যাটস আমি শেয়ার করেছি। আমি আসলে মানে এটা মজার ছলে শেয়ার করা, এটা এত সিরিয়াসলি নেওয়ার কিছু নাই ভাই। আচ্ছা, নোয়াখালীর ভাষায় কথা বলতে পারেন? না, একদমই পারেন না? না। আচ্ছা, তাহলে যদি নোয়াখালীর ভাষায় কথা বলতে পারতেন একটা প্রমোশন করতে দিতাম। যেহেতু পারছেন না, ওকে, ইটস ওকে। আচ্ছা, টনি এবং আপনাকে নিয়ে, সানভিজ ভাই টনি এবং আপনাকে নিয়ে একটা ডিজিটাল যুদ্ধ আমরা দেখেছি, সোশ্যাল মিডিয়ার দ্বন্দ্ব দেখেছি। তো এখন তো আপনি আবার দেখা গেছে যে আপনি সানভিজ ভাই টনির শোরুমে গিয়েছেন, সেখান থেকে বিভিন্ন কাপড় চোপড় কিনেছেন। তো সেক্ষেত্রে এখন কি মানে কি কি কিনলেন সেখান থেকে?
আমি একজন চিত্রনায়িকার বার্থডে ছিল, তো ওনার জন্য একটা গিফট কিনেছি ওখান থেকে। কারণ আমার এই প্রচারণাটার মাধ্যমে আমি আসলে জানাতে চেয়েছি যে আমাদের উচিত যে কোনো উদ্যোক্তাদের খারাপ সময়ের পাশে থাকা। দ্যাটস ইট, এটাই ছিল আমার মূল লক্ষ্য, সবাইকে বলা। তনি আপুর সম্পর্কে কিছু বলার আছে এখন এই মুহূর্তে? উনি অনেক সাহসী একজন নারী, আমার মনে হয় তিনি জীবন যুদ্ধে এগিয়ে যাবেন এবং ওনার সাথে আমার কোনো পার্সোনাল ক্ল্যাশ নেই, কখনো ছিলও না। এবং আমি আসলে এই ছোট দুনিয়ায় কারোর সাথে মনোমালিন্য রাখতেও চাই না। আমি মনে করি যে মনোমালিন্যের উপরেও আমাদের ভালোবাসা দেবার জন্য অনেক সুযোগ রয়েছে। বাহ, চমৎকার। আপনার হেল্পিং হ্যান্ড কতজন? আমি জানি যারা আপনার হেল্পিং হ্যান্ড তারা আপনার অনেক অনেক প্রিয় এবং অনেক কাছের মানুষ, কিন্তু আমরা যতটুকু জানি যে বাড়ি সহকের অনেক শিডিউল থাকে না, ডেফিনেটলি ওদেরকে ছাড়া তো পসিবল না, একদমই সম্ভব না। এবং আমার মেয়ে যেহেতু বাসায় থাকে, ওর টেক কেয়ারের জন্য বেবি সিটার রাখা হয়। আর আমি কখনোই না ওদেরকে ওই চোখে দেখি না, মানে আমি যেখানে বসছি ওরা আমার পাশে বসছে, আমি যেটা খাচ্ছি ওরা ওটা খাচ্ছে। ইভেন আমি যে কাপড় পরি, আমার যে মেয়ে অ্যাসিস্ট্যান্ট আছে বা যে বেবি সিটার আছে, ওরাও সেম কাপড় পরে। সেটা আমরা জানি এবং আপনি সবার প্রতি অনেক বেশি সদয়, এটাও আমরা জানি। কিন্তু আপনাকে ম্যানেজ করতে আসলে কতজনের দরকার হয়? একজন চুল ঠিক করে দিচ্ছে, একজন লিপস্টিক দিয়ে দিচ্ছে, একজন জামাটা পরিয়ে দিচ্ছে, একজন জুতাটা পরিয়ে দিচ্ছে, মানে এইরকম তো হচ্ছে নাকি? এটা তো আমি ডিজার্ভ করি, তাই না? আই ডিজার্ভ ইট। এবং এই লাইফের জন্যই তো আসলে এত কষ্ট করা, এত দীর্ঘদিনের পরিশ্রম, ত্যাগ। কেন আমি যদি নিজেকে একটু স্পেশাল ফিল নাই করাতে পারি, তাহলে একটা সময় আমি করেছি না, নিজের কাজ নিজে করেছি, নিজের মেকআপ নিজে করেছি, নিজের ব্যাগ নিজে টেনেছি, এই দীপ্ত টিভিতেই। তো আজকে আমি এখানে অন্যভাবে এসেছি না। কি হিসেবে ছিলেন আপনি দীপ্ত টিভিতে? আমি একটা সিরিয়ালের কাজ করেছিলাম এখানে, আর একটা খণ্ড নাটকও করেছিলাম ওখানে। পাত্রী চাই নাটকটার নাম ছিল, এবং ওখানে আমার বিপরীতে ছিলেন নাইম ভাই আর অহন আপু ছিলেন, ফারহানা মিলিও খুব সম্ভবত ছিলেন, আমি এখন ঠিক স্মরণ করতে পারছি না, ওটা এখনো আছে। পাত্রী চাই নাটকটার নাম ছিল। তখনকার বারিশা হক আর এখনকার বারিশা হকের মধ্যে কি পার্থক্য? কোনো পার্থক্য নেই। তখন ব্যাগগুলো নিজেই টানতেন? হ্যাঁ। আর তখন আমার গাড়ি ছিল না, তো এই দীপ্ততে আসতে গিয়ে এত প্যারা হয়েছে তখন আমার, কারণ ওখান থেকে মানে নামে এখানে আসতে অনেক কষ্ট হয়েছিল। বলেন না, একটু ঘটনাটা জানতে চাই, মানে কি কি ছিল তখন আর কি কি এখন না। তখন মনে হয়েছিল যে একটা চ্যানেল এত ভিতরে কেন, মানে মেইন রোড থেকে এত ভিতরে কেন। বাট আজকে যখন গাড়ি দিয়ে আসলাম, মানে এর আগেও এসেছি যখন নাচের অনুষ্ঠানগুলোতে এসেছি, তখন মনে হচ্ছিল যে না ঠিক আছে, এই জায়গাটাই ঠিক আছে। মানে আজকে আমার ড্রাইভারকে বলছিলাম যে আমার গাড়ি চালাই, যে দেখো একটু পরেই রাজপ্রাসাদ দেখা যাবে। আচ্ছা, যদি বলতেন যে কতজন আপনাকে ম্যানেজ করতে প্রয়োজন হয়? আমার টিমে তো প্রায় 10 থেকে 12 জন কাজ করে। এক একজনের আসলে এক একটা কাজ, যেমন ছবি তোলা, ভিডিও করা, মেকআপ, হেয়ার, ড্রেস স্টাইলিং, এই তো এগুলোই। আচ্ছা, আমার খাবার বানানো এটাও একটু ইম্পর্ট্যান্ট, কারণ আমি এক এক টাইমে এক একটা খাবার খাই, তো ওটা আর কি রেডি করতে হয়, ওটা একটা মেয়ে রেডি করে আমার জন্য। বারিশা হক মেকআপ দিয়ে সুন্দর না মেকআপ ছাড়া সুন্দর আপনার কাছে কি? আমি মনে করি একটা মানুষের সৌন্দর্য হচ্ছে তার মনটা, সেটা মেকআপ দিয়ে হোক বা মেকআপ ছাড়া হোক, তার কথায়, তার আচরণে, তার শিষ্টাচারে বোঝা যাবে যে সে কতটা সুন্দর। আপনি অনেক দামি ড্রেস পরলেন, আপনি অনেক দামি মেকআপ নিলেন, বাট আপনি মানুষের সাথে খারাপ আচরণ করলেন, বা আপনি একটা জায়গায় গেলেন যেখানে আপনার উপর সবাই বিরক্ত হলো, যেমন আজকে আমি সেটে এসেছি, যদি আমি এমন কোনো আচরণ করতাম বা এমন কোনো কর্মকাণ্ড করতাম যে তারা বিরক্ত হতো, তাহলে কিন্তু এই মেমোরিটাই তারা রাখতো সবসময়। তো মানুষকে একটা গুড মেমোরি দেওয়াটাই আমি মনে করি একটা আসল মনুষ্যত্বের পরিচয়, নট যে মেকআপ অর উইদাউট মেকআপ, ডাজন্ট ম্যাটার। এই কথার সাথে আমি একমত। আমি এ পর্যন্ত তো যতবার বারিশা আপুকে দেখেছি যে সব সময় তিনি টাইম মেইনটেইন করে খুব সুন্দর, মানে তিনটা মানে তিনটাই। এবং আরেকটা ভালো ব্যাপার হচ্ছে ওনাকে দেখলে অনেক বেশি মুডি মনে হয়, কিন্তু উনি আসলে এরকম মুডি না, তাই না? আপনাকে দেখে সবাই মুডি বলে কেন, অহংকারী বলে কেন? অহংকারী না, মানে আমি একটু কম কথা বলি এবং আমি কম কথা বলতে পছন্দ করি, কারণ কি আমাদের মেয়েদের উচিতই আসলে একটু পার্সোনালিটিটা এরকম থাকবে। যেমন অনেকেই আমাকে বলে যে এতদিন আপনি মিডিয়ায় কাজ করেছেন, আপনাকে কেউ কুপ্রস্তাব দেয়নি, আপনাকে কেউ গিভ অ্যান্ড টেকের অফার দেয়নি? না, দেয় নাই, কারণ সেই সাহসটাই তারা কখনো পায় নাই।
আমি ওভাবেই চলেছি। একদম যখন বারিশা হক ছিলেন না, মানে আজকে বারিশা হক কেউ দেয় নাই, নেভার। কারণ ওই যে সবাই এটাই জানতো যে আমি খুব মুডি, আমি খুব রাগী, আমি খুব অহংকারী, মানে এইটুকু পার্সোনালিটি একটা মেয়ের থাকতে হবে যে তাকে দুটা কথা বলার আগে মানুষ চিন্তা করবে। এবং আমি চাই এভাবেই মানুষ আমাকে ট্রিট করুক। কারণ আমাদের সমাজে আপনি দেখবেন যে যে মেয়েরা খুব বেশি মিশুক বা খুব বেশি মিশে যায়, এটা খারাপ না, মিলিয়ে দেখবেন আপনি, তাদেরকে সেসব মেয়েদেরকে মানুষ খুব ইজি গোয়িং মনে করে। লাইক আমি একটা কফি ডেটের অফার দিয়ে দিলাম, আমি একটা প্রেমের প্রস্তাব দিয়ে দিলাম, বা আমি একটা গিভ অ্যান্ড টেকের অফার দিয়ে দিলাম, বাট হয়তো সে মেয়েটা এরকম না, সে মেয়েটা ন্যাচারালি মিশুক। তো এই জিনিসটা আমি যখন ফিল করেছি তখন আমি নিজেকে একটু গুটিয়ে নিয়েছি। এখন পর্যন্ত কোনো প্রোডিউসার, কোনো ব্র্যান্ড ওনার কেউ আপনাকে কফি নেভার এভার। কাজ শেষ হওয়ার আগেই আমার গাড়ি রেডি, মানে যখন আমি আমার অ্যাসিস্ট্যান্ট বুঝে আমার মুখের কথা যে এখন প্রায় আমরা লাইভের শেষ সময় চলে এসেছি, এখন আমাদের বিদায় নেবার পালা, তখনই ফোন করে বলে দেয় গাড়ি রেডি করো, কারণ বিদায় শেষ, গাড়ি ধরতে যাব। এখন কিন্তু আগেও এরকম ছিল। আগে তো গাড়ি ছিল না, মানে তখন আমি না, তখন আমার কাজ শেষ, শুটিং শেষ, আমি আর এক সেকেন্ডও সেটা থাকবো না। এই মেইনটেনেন্সটা হয়তো সব মেয়েদের থাকা উচিত। আপনার থেকে অনেক কিছু শেখার আছে আসলে। তবে যাই হোক, আপনার আর্টিফিশিয়াল ব্যাপারটা নিয়ে অনেকে কথা বলে যে আপনার পা থেকে মাথা পর্যন্ত সবই আর্টিফিশিয়াল, এবং আপনিও এটাকে মজা ছলেই নেন এবং সুন্দরভাবে বলেন। আসলে কত পার্সেন্ট কোনটা আসলে আর্টিফিশিয়াল না? আজকে চুলটা তো আর্টিফিশিয়াল না, শিওর। আসলে বিষয়টা কি জানেন, অনেকেই হয়তো এই অ্যাস্থেটিক চেঞ্জেসগুলো করায় কিন্তু বলে না। এখন আমি বলি বিধায় মানুষ এগুলো বলতে পারে, অ্যান্ড ইটস ডেফিনেটলি ফাইন, কারণ আমি কোনো লুকোচুরির মধ্যে থাকা পছন্দ করি না। যখন আমার ডিভোর্স হয়েছে আমি সেটাও বলেছি যে আমার ডিভোর্স হয়েছে, আমার বিয়ে হয়েছে আমি সেটাও বলেছি আমার সেকেন্ড বিয়ে হয়েছে, আমার বেবি হয়েছে তখনও আমি সেটা হাইড করি নাই। তো আমার লাইফটা হচ্ছে অডিয়েন্সদের সামনে একদমই খোলা বইয়ের মতো। আমি যদি কোনো কিছু চেঞ্জেস করিয়ে থাকি আমার ফেসে, সেটাও আমি ওপেনলি বলবো। আমি কখনোই কোনো লুকোচুরির মধ্যে ছিলাম না এবং থাকবোও না ইনশাআল্লাহ। আচ্ছা, কিন্তু এটা নিয়ে যে এই যে নেগেটিভ কমেন্টসগুলো, অনেকে বলে যে পাপেটের মতো দেখা যায়, অনেকে বলে এলিয়েনের মতো দেখা যায়, অনেকে বলে যে কোই মিল গায়ের যে জাদু ক্যারেক্টারটা ওরকম দেখা যায়, এই বিষয়গুলো আসলে নেন কিভাবে? স্ট্রেস ফিল হয় না? কেন হবে? আমি তো জানি আমি কিরকম দেখতে। আপনি স্যাটিসফাইড আপনাকে নিয়ে? 100%, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কেন হব না? নিজের উপর নিজের কনফিডেন্স থাকতে হবে, না হলে আপনি কাজ করতে পারবেন না। স্পেশালি হাজার হাজার মানুষের সামনে আপনি কখনোই কাজ করতে পারবেন না। যখন আমি মুটিয়ে গেছিলাম তখন মানুষ আমাকে নিয়ে খারাপ কথা বলেছে, আবার যখন আমি শুকনা ছিলাম তখনও মানুষ আমাকে নিয়ে খারাপ কথা বলেছে। মানুষ বলবেই। অনেকে তো বলে যে আপনি আগেই সুন্দর ছিলেন, এখন নাকি একটু আর্টিফিশিয়াল লাগে, প্লাস্টিক লাগে। এটা তারা জেনেছে বলে বলছে ডেফিনেটলি। আর দেখেন 10 বছর আগে আর 10 বছর পরে আপনার ফেসের স্ট্রাকচার একই রকম থাকবে না। মানুষ আসলে মন্তব্য করার জন্য মন্তব্য করে। এবং কেউ একজন আমাকে কথাটা বলেছিল যে বারিশ, তোমাকে নিয়ে মানুষ মন্তব্য করে, এটা তুমি প্রাউড ফিল করো, কারণ একদিন তোমাকে নিয়ে কেউ মন্তব্য করে নাই, কারণ কেউ তোমাকে চিনতো না, কেউ তোমাকে জানতো না। সো একটা মন্তব্য পাওয়ার জন্য তোমাকে ওই লেভেলের ইম্পর্ট্যান্ট পারসন হতে হবে যে কেউ তোমাকে নিয়ে মন্তব্য করছে। আচ্ছা, আপনি অ্যাস্থেটিক সার্জারি করেন এবং যখন আপনার মানে মানুষ ডে অফ থাকলে হচ্ছে ঘুরতে যায়, আপনার ডে অফ থাকলে আপনি অ্যাস্থেটিক সার্জারির জন্য চলে যান এবং সবকিছু পরিবর্তন করেন। কি মনে হয় বারিশা হকের আর কি পরিবর্তন করা দরকার আছে? আমার মনে হয় যে আমার মধ্যে যেটা পরিবর্তন করা দরকার আছে সেটা হচ্ছে যে আমাকে আরও বেশি ম্যাচিউরড হতে হবে। আপনি ম্যাচিউরড না? যত হয়েছে আরও বেশি ম্যাচিউরড হতে হবে আমাকে, কারণ ক্যারিয়ারের বয়স যত বেশি হবে আপনার ম্যাচুরিটি লেভেল তত বেশি থাকতে হবে এবং আরও ধৈর্যশীল হতে হবে আমাকে। এবং আমার কাছে মনে হয় যে বিগত দিনে আমি আমার ক্যারিয়ার রিলেটেড যে সকল ছোটোখাটো ভুল করেছি সেগুলো আমার শুধরে নিতে হবে এবং আরও বেশি সচেতন হতে হবে আমাকে। অ্যাস্থেটিক চেঞ্জেস তো খুব সামান্য একটা জিনিস। মানে আমি যতটুকু জানি অ্যাস্থেটিক চেঞ্জেসের মধ্যে আপনি আপনার বোচা নাকটাকে সোজা করেছেন, আপনি ভি শেপ করেছেন, হ্যাঁ, আরও অনেক কিছু করেছেন। এখন কি কোনো প্ল্যানিং আছে যে ভবিষ্যতে আপনি মুখের বা ফেসের বা শরীরের যে কোনো একটা জিনিস পরিবর্তন করবেন? যে কোম্পানির সাথে আমার চুক্তি আছে, ওনারা যখন লেটেস্ট
কোনো আপডেটেড ভার্সন নিয়ে আসে, যেমন এখন বাংলাদেশে আরেকটা ভি শেপের একটা টেকনোলজি এসেছে, যেটা আগে ছিল যে সার্জারির মাধ্যমে অ্যাস্থেটিক, এখন এটা লেজারের মাধ্যমেই করা যাবে। ওটা পরবর্তীতে হয়তো আমরা একটা প্রমোশনের জন্য ট্রাই করতে পারি। তো যখন কোনো লেটেস্ট টেকনোলজি আসে বা কোনো আপডেটেড কোনো অ্যাস্থেটিক ট্রিটমেন্ট আসে, তখন সেটা করানো হয়ে থাকে এবং পেইড কোলাবোরেশন হয়ে থাকে। অনেকেই মনে করে যে আমাকে ফ্রিতে 1 লক্ষ 2 লক্ষ টাকার সার্ভিস দিচ্ছে, তাহলে হয়তো আমি টাকা নিচ্ছি না। নো, দিস ইজ টোটালি রং। কোনো অ্যাস্থেটিক সেন্টার যখন আমার সাথে কাজ করে, তখন তারা 1 থেকে 1.5 লক্ষ টাকার ট্রিটমেন্ট আমাকে ফ্রি দেয়, পাশাপাশি আমাকে সেই ট্রিটমেন্টটা করানোর জন্য পেমেন্ট করা হয় এবং সেটা খুব হাই রেমুনারেশন থাকে, কারণ সেটাতে একটু পেইন থাকে, সেটাতে একটু এফেক্টস থাকে এবং পরবর্তীতে একটু মেইনটেনেন্সের বিষয় থাকে। সো দ্যাটস ওয়াই আমার রেমুনারেশনটা হাই থাকে। তার মানে যে কোনো নতুনত্ব আসছে অ্যাস্থেটিক সার্জারিতে এবং সেটাকে গিনিপিগ আপনাকেই বানানো হচ্ছে। তো আপনার লাইক ভয় দ্যাট লাগে না? গিনিপিগ, দিস ইজ অ্যাস্থেটিক মডেল। এটা ওয়ার্ল্ড ওয়াইড আছে। যারা বাংলাদেশের বাইরে, যেমন এটা চায়নাতে, কোরিয়াতে অনেক বেশি মাত্রায় প্রচলিত, ওখানে কিন্তু অ্যাস্থেটিক মডেলস আছে এবং দে আর হাইলি পেইড, যাদের ফেসের উপর অ্যাস্থেটিক চেঞ্জেস করে দেখানো হয়, যেটা সবাই পারে না করতে। এটা কি কোনো ক্ষতি হওয়া বা কোনো ডেফিনেটলি পার্শ্ব আমি করছি প্রতিক্রিয়া? না, এখানে কোনো ক্ষতি নাই। আচ্ছা আচ্ছা। এটাতে কোনো এফেক্টসও নাই, কারণ এটা হচ্ছে প্রতিটা ট্রিটমেন্ট করানোর আগে এটা হচ্ছে ইন্টারন্যাশনালি এটা নিয়ে পড়াশোনা করা হয়, এটা বিভিন্ন জায়গায় এটাকে টেস্ট করানো হয়, দেন এটা বাংলাদেশে আসে। তার মানে বারিশা হকের মতো এত সুন্দরী থাকতে হলে কিছুটা সার্জারির প্রয়োজন না, আছে। সুন্দরী থাকতে হলে নিজের মনটাকে ফ্রেশ রাখতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, মানুষের জন্য করতে হবে। আপনি নিজেই ভালো থাকলেন, আপনার পাশের মানুষটার খবর রাখলেন না, বা আপনার আশেপাশে কেউ কষ্টে আছে সেটা দেখেও আপনি হচ্ছে নিজেরটাই করলেন, আপনি সম্পদের পাহাড় গড়ে তুললেন, সেই সম্পদের ভাগীদার আপনি কাউকে করলেন না, সেটা আসলে কোনো সুন্দরতার প্রকাশ নয় বলে আমি মনে করি। আচ্ছা, বডিগার্ড সম্পর্কে সবার জানার আগ্রহ। আমার প্রশ্ন হচ্ছে, বডিগার্ডদেরকে আপনি মাসিক বেতন দেন নাকি ইভেন্ট প্রতি বেতন দেন? ইভেন্ট প্রতি। ইভেন্ট প্রতি মানে এটা হচ্ছে হায়ার করেন কোন একটা এজেন্সি? হ্যাঁ, এজেন্সি থেকে। আচ্ছা আচ্ছা। সম্প্রতি আপনি উপস্থাপনা করলেন আবার অনেক বছর পরে, আমি যতটুকু জানি যে বাংলাদেশ অ্যাচিভার অ্যাওয়ার্ড 2024-এ। তো কেমন লাগলো এতদিন পরে আসলে উপস্থাপনা করতে? ভালোই লেগেছে, বাট উপস্থাপনা করতে গিয়ে আমি গেস্টদের সাথে কোনো ছবি ভিডিও করতে পারি নাই, গেস্টদের সাথে কথা বলতে পারি নাই। তো সবাই আমাকে বলছিল যে তোমার সাথে ছবি তুলতে পারলাম না, তোমার সাথে কথা বলতে পারলাম না। পরবর্তীতে আমি অর্গানাইজারদের বলছিলাম যে আসলে হোস্টিং করলে ব্যাক স্টেজে বসে থাকতে হয় না, কোনো আনন্দ নাই, আর শো এর প্রেশার মাথার মধ্যে। তবে সাকসেসফুল হয়েছে শোটা, ভালো লেগেছে অনেকদিন পর হোস্টিং করেছি। না, ওটা ছিল আমাদের হোস্ট, যেহেতু আমি ওটা জাস্ট একটা এন্ট্রি, ওটা কোনো পারফরম্যান্স ছিল না, জাস্ট একটা এন্ট্রি। খুবই সুন্দর লাগছিল। তবে একটা ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে, দেখেছেন কিনা আমি জানি না, আমি দেখেছি যে পূজা চেরি যখন অ্যাওয়ার্ড নিচ্ছিল, আপনি পেছন থেকে ডাকছিলেন যে তাকে ডেকে আবার হচ্ছে তার সাথে একটা মুলাকাত করেছেন, এটা কিন্তু ভাইরাল হয়েছে এখন।